সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তুমি ভালো আছো। এই মহামারীকরণের প্রশাসনের সময়ে সরকারের যে একটা অ্যাসাইনমেন্টের ব্যবস্থাটা নিয়েছে, অবশ্যই আমরা সেটা সাধুবাদ জানাই। আর সেই অ্যাসাইনমেন্টে সাহায্য করতেই আমাদের এই চ্যানেলে আমরা বিভিন্ন ভিডিও আপলোড করছি, নমুনা সমাধান তোমাদের জন্য দেওয়ার চেষ্টা করছি। আশা করি তোমরা তাতে উপকৃত হবে আর আমাদের সাথেই থাকবে। তো যাই হোক, আজকে আমরা নবম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট চতুর্থ সপ্তাহের যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেগুলো আমরা সলভ করবো। এখন দেখো, আমরা পিকিউআর একটি সমবাহু ত্রিভুজ। প্রথমে যে সৃজনশীল প্রশ্ন, তোমাদের 4টা সৃজনশীল প্রশ্ন আর 10টা সংক্ষিপ্ত প্রশ্ন আছে। সংক্ষিপ্ত প্রশ্ন 1 দিয়ে তোমাদের 5টা দেওয়া আছে, 2 আবার তোমাদের 5টা সেকশন আছে। তো সৃজনশীল প্রশ্ন আমরা প্রথমে একটা দেখি। প্রথমটাতে দেখো ভালো করে, এখানে আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফল বের করা আমরা খুব সহজেই জানি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রের মধ্যে আমাদের a স্কয়ার, এখানে এটা হচ্ছে এখানে বাহুর দৈর্ঘ্য 3 এখানে বসাতে হবে। বসানোর পর সরাসরি আমাদের 9√3/4 বর্গ সেন্টিমিটার বের হয়ে গেছে। এরপরে পিকিউআর সমবাহু ত্রিভুজ এবং পিএস লম্ব কিউআর, অর্থাৎ কিউআর এর মধ্যে পিএস লম্ব। এটা দেখ সহজ একটা ব্যাপার আমি বলি যে এখানে যে পিএসটা চোখে থেকে বোঝা যাচ্ছে যে পি কিউ বলো পি আর বলো, দুটো থেকে কিন্তু পিএসটা ছোট। তো এটা চিন্তা করলে আমরা কি বলতে পারি, পিএস লেস দেন পি কিউ, পিএস লেস দেন পি আর। দুটো আমরা যোগ করি তাহলে দুইটা পিএস সমান কি হবে, পি কিউ প্লাস পি আর। এটা থেকে ছোট হবে, এটা উল্টিয়ে হলো, এই জায়গাটাকে এখানে নিয়ে গেলো, তাহলে পি কিউ প্লাস পি আর চিহ্নটা উল্টে যাবে, চিহ্নটা উল্টে গেলে গ্রেটার দেন হয়ে যাবে 2PS। এইটাই প্রমাণ করতে বলা হয়েছিল। আমরা যদি এটাতে যাই, এই অঙ্কটা আমরা হুবহু আমরা আসলে আমাদের বইতেই আছে। হ্যাঁ, এই অঙ্কটা আমাদের হুবহু আমাদের বইতেই আছে যে পিকিউআর সমবাহু ত্রিভুজ আর পিএস লম্ব কিউআর। এখানে প্রমাণ করতে হবে যেটা, তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে এটা আমরা শুধু পিকিউএস, আবার শুধু পিকিউএস দিয়ে আসলে করলে আমরা 8টা পাবো না, এই কারণে আমরা পিএস 8টা নিয়ে চিন্তা করছি। ঠিক আছে, আমরা যেহেতু আমাদের একটা সমকোণী ত্রিভুজ দরকার, আমরা খুব ভালো করেই জানি যে পিথাগোরাস সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। কাজেই আমরা সমকোণী ত্রিভুজ বলতে পিকিউএস যদি নিই, সেখানে আমরা 8টা পাবো না। এই কারণে আমাদের আর প্রমাণ করার জন্য আমাদের পিএস আর ত্রিভুজটা নিয়ে কাজ করতে হবে। এই কারণে পিএস আর নিয়ে কাজ করা হয়েছে। এখানে আমরা জানি অতিভুজ স্কয়ার মানে পি আর স্কয়ার সমান লম্ব স্কয়ার পিএস স্কয়ার যোগ ভূমি স্কয়ার, ভূমি হচ্ছে এস আর স্কয়ার। এখানে এস আর সমান আমরা লিখতে পারি কি, কিউ আর অর্ধেক। ঠিক আছে, এস আর সমান আমরা লিখতে পারি কিউ আর অর্ধেক। আবার কিউ আর সমান আমরা কি লিখতে পারি, পি কিউ, কিউ আর এবং পি আর। এখানে কিন্তু তিনটেই সমান, বিকজ এটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের তিনটে বাহু আমরা সমান থাকে, সেটা আমরা ভালো করেই জানি। তো পি আর বাই 2 হোল স্কয়ার, এটাকে ডান দিকে ছিল বাম দিকে নিয়ে আসলাম, মাইনাস করে পি আর স্কয়ার জায়গায় থাকলো। এরপর এখান থেকে লসাগু নিয়ে 3 পি আর স্কয়ার সমান 4 পি এস স্কয়ার উল্টিয়ে ফেললাম, 4 পি এস স্কয়ার সমান 3 পি আর স্কয়ার। ব্যাপারগুলো খুবই সহজ, আশা করি তোমরা সহজে আত্মস্থ করতে পারবে। এরপরে জ্যামিতি অংশের দ্বিতীয় সৃজনশীল যেটা দেওয়া আছে, একটু জটিল হলেও খুব একটা কঠিন না। তো এখানে ডি ইকুয়াল টু 40 ডিগ্রি হলে আমাদের ইপিএফ এর ডিগ্রি পরিমাপ নির্ণয় করতে হবে। আবার ডিএমই সমান স্থূলকোণ বের প্রমাণ করতে হবে, আর ইপিএফ সমান 90 ডিগ্রি মানে হাফ অফ ডি প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো তোমাদেরকে আমি একটু সময় দিচ্ছি, তোমরা একটু নোট করে ফেললে তোমরা সহজেই তোমরা তুলে নিতে পারবে। তো প্রথম অংশে ডিইএফ, এখানে ডি বলো ই বলো বলে একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, সেটা আমরা সবাই জানি। এরপর 2 দিয়ে ভাগ করা হয়েছে, 2 দিয়ে ভাগ করলে সবগুলোর সামনে একটা হাফ চলে আসলো, আর 180টা 90 ডিগ্রি হয়ে গেল। এখানে হাফ অফ ই কোণ প্লাস এফ কোণ সমান 90 ডিগ্রি মাইনাস হাফ অফ ডি কোণ। এটা একটা মাহাত্ম্য আছে, এই মাহাত্ম্যটা একটু পরে বোঝা যাবে। একটু পরে ইপিএফ আমরা যখন ব্যবহার করবো তখন বুঝবো যে হাফ অফ ই আর হাফ অফ এফ আমরা কেন বের করলাম। এই হাফ অফ ই আর হাফ অফ এফ বের করার পরের লাইনে দেখো ইপিএফ প্লাস হাফ অফ ই প্লাস হাফ অফ এ। এখানে কিন্তু হাফ অফ ই আর হাফ অফ এফ কে আমরা পরবর্তীতে কি করব, বাম থেকে ডানে নিয়ে যাবো। ডানে নিয়ে যাওয়ার পরে হাফ অফ ই আর হাফ অফ এর একটা মান ছিল 90 ডিগ্রি মাইনাস হাফ অফ ডি, সেটা ব্যবহার করবো। এরপরে ডি এর মান কত, 40 ব্যবহার করবো। ব্যবহার করার পরে ইপিএফ এর একটা ডিরেক্ট ডিগ্রি মান আমরা পেয়ে যাবো। এরপরে খ নম্বরে যদি আমরা যাই, খ নম্বরে ভালো করে খেয়াল করে দেখো, এই যে তোমাদেরকে আমি একটু সময় দিয়ে তোমরা লিখে নিতে পারো, অথবা তোমরা ভিডিও পজ করে লিখে নিতে পারো, সেটা সম্পূর্ণ তোমাদের নিজস্ব ব্যাপার। তবে খুব একটা কঠিন নয়, তুমি খুব সহজেই বুঝে যাবে, এই আশায় আমি মোটামুটি ভিডিও তৈরি করছি। এখানে উল্লেখ্য যে ডিএমই আর ইএমএফ সমান 2 সমকোণ, তাহলে ডিএমই কি হবে, অবশ্যই ইএমএফ থেকে বড় হবে। যেহেতু এরা কেউই কিন্তু এক সমকোণ নয়, কাজে একজন বড় একজন ছোট হতে হবে, এটা কিন্তু 2 সমকোণ, এরা দুজন মিলে গঠন করতে পারবে না। অর্থাৎ ডিএমই যেহেতু ইএমএফ থেকে বড়, কাজে এক সমকোণ থেকে বড়, অর্থাৎ ডিএমই হচ্ছে স্থূলকোণ। এরপর আমরা গতে যাই। গতে এখানে ইএফ কিউ সমান হাফ অফ ইএফএম, এফ কিউ সমান হাফ অফ এফ ইএম। আসলে দুইটা ত্রিভুজ এবং কোণ আসলে সদৃশ, সেই কারণে এরকম হয়ে গেছে, প্রমাণ করতে হবে যেটা। তাহলে এখান থেকে আমরা ইএফএম সমান 190 ডিগ্রি মাইনাস এফ কোণ, এখানে হাফ অফ ইএফএম মানে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হাফ অফ এফ। এখানে 90 ডিগ্রি কেন বললাম, কারণ সবগুলা কি করা হয়েছে, 2 দিয়ে ভাগ করা হয়েছে। এটা হাফ হয়ে গেছে, এটা হাফ হয়ে গেছে, 180 ডিগ্রি 90 ডিগ্রি হয়ে গেছে। তাহলে হাফ অফ ইএফ এটাই হচ্ছে ইএফ কি, 190 ডিগ্রি মাইনাস হাফ অফ কি। একইভাবে কিন্তু এফ কিউ সমান 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কিউ প্রমাণ করা যায়। আমি অবশ্যই বলবো তোমাদের যদি অবশ্যই তোমরা এটার অনুরূপ ভাবে আমি লিখে দিয়েছি, মানে অর্থাৎ একই রকম তোমরা করে ফেলতে পারবে। তোমাদের করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। তোমরা স্কিপ করে গেলে কিন্তু এক্ষেত্রে নম্বরের একটু কম বেশি হতে পারে, আমার অন্তত সেটাই মনে হয়।
তো এরপরে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন চলে যাচ্ছি। সংক্ষিপ্ত প্রশ্ন দেখো, a - b সমান 4, a + ab সমান 16 হলে a + b এর মান নির্ণয় করো। এটা হচ্ছে আমাদের অষ্টম শ্রেণীর স্কয়ার লেভেলের বর্গের যে প্রশ্ন, এগুলো আমরা করে এসেছি। ঠিক আছে, তো এগুলো নিয়ে আমি খুব একটা চিন্তা করছি না, কারণ আমার মনে হয় যে এগুলো তোমরা খুব ভালোভাবেই পার হয়ে যাবে। এরপরে অংশটা দেখো, x - 1/x সমান 5। এখান থেকে আমরা কি করব, x + 1/x এর মান বের করব। x + 1/x এর মান বের করার পরে আমরা যদি x³ + 1/x মান বের করতে বলেছে, আমরা x + 1/x ছাড়া কিন্তু আমরা x³ + 1/x মান বের করতে পারবো না। তাই আমাদের x - 1/x কে ব্যবহার করে আমাদের x + 1/x এর মান বের, এটা যে এইভাবেই করতে হবে কোনো কথা না, এটা x + 1 বা 1/x হোল স্কয়ার সূত্র দিয়ে করা যায়। এখানে আমরা খুব ভালো করে জানি একটা সূত্র আছে, x + 1/x হোল স্কয়ার সমান x - 1/x হোল স্কয়ার প্লাস 4ab। এটা ওই সূত্র ব্যবহার করে এটা করা যায়। অর্থাৎ আমি a b দিয়ে বলে তোমরা x y দিয়ে করবে, এটা কি হবে, তোমরা লিখবে যে x + 1/x হোল স্কয়ার সমান x - 1/x হোল স্কয়ার আর প্লাস 4x * 1/x। এভাবে আমরা করে নিতে পারো। এই অংশটা একটু বিপরীত ফর্ম, এখানে মাইনাস হবে, এখানে প্লাস হবে, এটা করে তোমরা করে নিতে পারো। তবে একটা রেডিমেড যেহেতু আছে, আমি মনে করি যে একটা জিনিস তোমরা ফলো করলে চলবে। এরপরে x + 1/x এর মান বের করে ফেললে আমরা সহজেই x³ + 1/x মান বের করে ফেলতে পারবো। এখানে x এ কাটা চলে যায়, এখানে প্রত্যেকটা জাস্ট মান বসানো হয়েছে, মান বসানোর পরে বিয়োগ করা যায় 29টা √, মানে 29টা √29 ছিল, আর এখানে 3টা √29 বিয়োগ করলে 26টা √29। এরকম ভাবে মোটামুটি একটা এমন হিসেবে রাখা যায়। আর এটা তো তোমাদের একটা পরিচিত অঙ্ক, তোমরা ক্লাস 3.4 অনুশীলন 3.4 তোমরা করেছো এই ধরনের অঙ্ক। এটা হুবহুই ছিল মনে হয় এটা। যাই হোক, যেখানে আমরা খুব ভালো করে জানি সূচক নিরবিচ্ছিন্ন ভাবে আমাদের যে যে হুট করে এক সূচক থেকে অন্য সূচকে যায় না, ধারাবাহিকভাবে যেতে হয়। প্রথমে 3, পরে 2, পরে 1, পরে 0 হয়। তো এটা চিন্তা করলে a³ এর পরে এখানে একটা স্কয়ার আনতে হবে, নইলে আমাদের পক্ষে উৎপাদক বিশ্লেষণটা করা সম্ভব হবে না। এই কারণে একটা স্কয়ার এখানে এনেছি, একটা প্লাস করেছি, একটা মাইনাস করেছি। এরপরে কমন নিলাম, এখানে এই দুইটার মধ্যে স্কয়ার কমন যায়, এই দুইটার মধ্যে a কমন যায়, এই দুইটার মধ্যে 20 কমন যায়। প্রত্যেকটার মধ্যে a+1 কমন নেওয়ার পরে এখানে a+1 থাকলো কি a² - a - 20। এটাকে আবার আমাদের মধ্যবর্তী বিশ্লেষণ বা মিডল ফ্যাক্টর হয়ে যায়। মিডল ফ্যাক্টর -5 + 4, 5টা থেকে 4টা গেলে একটা, আমাদের 4 5 কত 20, এদিকে ডান দিকে 20। তাহলে এখানে আমাদের কমন যায় a, এখানে আমাদের কমন যায় 4। এখান থেকে আমরা কি পাই, a - 5 আর a+4। এই যে আমরা তিনটা রাশি পেয়ে গেলাম, a+1 a+4 a - 5। 4 নম্বর সৃজনশীলে দেখো, আমি যে এইখানে উল্লেখ করেছি, এখানে দেওয়া আছে যে আমি কয়েকটা জিনিস উল্লেখ করেছি, p = x, r = x%, n = 4 বা i = x টাকা। এগুলা উল্লেখ না করলেও চলে, কিন্তু উল্লেখ করলে ভালো, যিনি বা অ্যাসাইনমেন্টটা যিনি নিরীক্ষণ করবেন ওনার জন্য সুবিধা হয়। এরপরে আমরা খুব ভালো করে জানি i = p/100। এখানে p/100 বলতে আমি এটা বোঝা যাচ্ছে, আমরা কিন্তু r কে মানে যেহেতু পার্সেন্ট, কাজে r কে r/100 লিখতে হবে, তাই না? আমরা যে এই যে x% আছে, এটাকে আমরা কি লিখবো, আমরা এভাবে 100 লিখবো না। তাহলে p = হচ্ছে x, n = 4 আর r = হচ্ছে x/100। এই যে এখানে r = x/100 ব্যবহার করা হয়েছে। এরপরে এখানে 4x² = 100x হয়ে গেল। পরের লাইনে আমরা দেখি 100x = 4x²। এখানে কাটাকাটি চলে গেলে এখানে একটা x থাকবে, এখানে 100 চলে আসবে। আর এখানে x এর মান বের করতে কি করতে হবে, এই 4 কে এদিকে নিয়ে আসতে হবে, 100/4 করতে হবে। তাহলে x = কত পেয়ে যাবো আমরা, 25। 5 নম্বরে আমরা দেখি দেওয়া আছে ওই অংশটা। তোমরা খুব ভালো করে জানি এই ধরনের কোনো কিছু থাকলে সেটাকে আমরা ব্যস্তকরণ করে নিতে হয়। ঠিক আছে, সেটাকে আমাদের ব্যস্তকরণ করে নিতে হয়। এখানে বা ব্যস্তকরণ করলে 1/p টা p হয়ে গেল, আর √2 - 2 হয়ে গেল 1/5 - 2। ব্যস্তকরণ করে নেওয়ার পরে আমাদের কাজ কি, দেখো যা আছে তা উল্টোরে দ্বিগুণ করতে হয়, এটাকে আমরা বলি অনুবন্ধী দিয়ে গুণ করা। তো √5 - 2 আমাদের গুণ করতে হবে কি দিয়ে, উপরে নিচে √5 + 2 দিয়ে গুণ করলাম, নিচে a + b * a - b সূত্র a² - b² হয়ে গেল। √5 কে স্কয়ার করলে 5, 2 কে স্কয়ার করলে 4, 5 থেকে 4 গেলে কত 1। এটা আমাদের নিচে না লিখলেও চলবে, সরাসরি আমরা লিখতে পারি p = √5 + 2। আমাদের প্রশ্নে বলেছে কি p² এর মান বের করার জন্য। p² সমান আমরা মান বসালাম, স্কয়ার করলাম, তাহলে a + b উল্টা সূত্রে পড়ে গেল, a² + 2b + b²। এখান থেকে আমরা পেয়ে গেলাম p² এর মান। 3 নম্বর সৃজনশীল প্রশ্ন, এটা আমাদের খুবই পরিচিত একটা প্রশ্ন। খুব সম্ভব এটা 3 অনুশীলনের জন্য 2 এর প্রশ্ন মধ্যে দেওয়া আছে, একটু মডিফাই। তো প্রথমে দেওয়া আছে a + b + c = m। এখানে m = 0 মানে কি, আমাদের এখানে 0 ধরতে হবে, তাহলে a + b = -c পেয়ে যাবে। এখানে a³ + b³ + c³ - 3abc। এখানে a³ + b³ এর সূত্র আমরা বিশ্লেষণ করব, c³ 3abc সেম থাকবে। a + b এর মান বসাবো, a + b এর মান বসাবো, এখান থেকে -c³ + c³ কাটা হয়ে যাবে, আর 3abc কাটা চলে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। এখান থেকে আমরা দেখো 0 পেয়ে যাচ্ছে, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড আমাদের প্রমাণ হয়ে গেল, বাম পক্ষ এবং ডান পক্ষ। এরপর আমরা যদি ক্ষতে চিন্তা করি, c = 0 হলে a + b = m আর a² + b² = m, a³ + b³ = p³। তাহলে লেফট হ্যান্ড সাইডে যদি চিন্তা করি বাম পক্ষ, এগুলো m³ + 2p³ বসালাম, m এর মান বসালাম, 2 এর মান, p এর মান বসালাম। a + b হোল কিউবের আমরা যে বিশ্লেষণটা করলাম, a³ + 3a² b + 3b² + b³
2 দিয়ে গুণ করলাম 2a কিউব 2b কিউব, এখানে 3a কিউব 3a স্কয়ার বি, দুইটা অংশের মধ্যে এখানে বলে রাখি এখানে a কিউব এখানে একটা ছিল, এখানে দুইটা, এই মিলেতে হয়ে গেল তিনটা, এখানে একটা, এখানে দুইটা, এই মিলে হয়ে গেল এখানে দুইটা। এই দুটো থেকে আমাদের 3a স্কয়ার কমন গেলে a প্লাস b থাকে, এখান থেকে আমাদের 3b স্কয়ার থাকলে a প্লাস b হয়ে যায়। দুইটার মধ্যে a প্লাস b কমন যায়, কাজে এখানে a প্লাস b চলে আসে, আর 3টা আমি কমন নিয়ে ফেলেছি অলরেডি, আর এখানে থাকে a স্কয়ার আর এখানে থাকে b স্কয়ার, তো a স্কয়ার প্লাস b স্কয়ার 3 a প্লাস b এর মান হচ্ছে এখানে n, a স্কয়ার প্লাস b স্কয়ার মান হচ্ছে এখানে n। অতএব সেটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ, সুতরাং আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে গেল। এরপরে দেখো গ নাম্বারটা, সেটাও সহজ, সেটাও আমাদের বইতে হুবহুই আছে, আমার তো সেটাই বিশ্বাস। এখানে প্রত্যেকটা সূত্র ভাঙানো হয়েছে, a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার, b স্কয়ার মাইনাস 2ac প্লাস c স্কয়ার, c স্কয়ার মাইনাস 2c প্লাস a স্কয়ার। এখানে প্রত্যেকটাকে আমরা যে আমরা বলতাম, আমি এটাই বলবো যে আমরা একই জিনিসগুলোকে আমরা একসাথে করে নিই, যেমন এখানে a স্কয়ার আছে, এখানে স্কয়ার, দুইটা স্কয়ার আছে, দুইটা স্কয়ার, দুইটা স্কয়ার আছে। অন্যদিকে আমরা a b b c c এগুলোকে আমরা একসাথে করে দিলাম, তাহলে 2 কমন নিয়ে গেলাম, আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার আমরা সরাসরি পেয়ে যাবো। কিন্তু দেখো ভালো করে, আমাদের এখানে প্যাচ লাগাচ্ছে কে, ab প্লাস bc প্লাস c, এখানে প্যাচ লাগাচ্ছে ab প্লাস bc প্লাস c এর মান আমরা সরাসরি জানি না, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, অনুসিদ্ধান্তের আশ্রয় নিতে হবে। ab প্লাস bc প্লাস c এর অনুসিদ্ধান্ত জানি কি, যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এখানে a প্লাস b প্লাস c এর মান আমরা জানি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান আমরা জানি। মানগুলো ব্যবহার করলাম, মানগুলো ব্যবহার করার পরে আমরা কি পেয়ে গেলাম, মান পেয়ে গেলাম 14। এরপরে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আছে, সংক্ষিপ্ত প্রশ্ন এখানে সহজ সংক্ষিপ্ত প্রশ্ন। উপাত্ত সমূহের সর্বনিম্ন সংখ্যা 31 এবং পরিসর 90। আমরা খুব ভালো জীবনে জানি পরিসরের সূত্র কি, পরিসরের সূত্র হচ্ছে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তাহলে এখান থেকে আমরা কি পাই, এখান থেকে আমরা সর্বোচ্চ সংখ্যার সূত্রটা পাচ্ছি কি, যে পরিসর বিয়োগ 1 প্লাস সর্বনিম্ন সংখ্যা, অর্থাৎ 90 - 1 প্লাস 31 = 120। 2 নম্বর যদি যাই, যে 1 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যে কত, তাহলে আগে আমাদের 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো আমাদের করতে হবে। 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 3, 6, 9, 12, 15, 18, 21, 7টা। যেহেতু এখানে মোট সংখ্যা 7টা, মানে n হবে বিজোড়, n বিজোড় হলে আমরা ভালো করে জানি মধ্যকের সূত্র হচ্ছে, যদি n বিজোড় হয় তাহলে n + 1/2 তম পদটাই মধ্যক হয়। এখানে n + 1 মানে এখানে n হচ্ছে 7 আর 1 হচ্ছে এখানে মানে 8/8/2, অর্থাৎ 4 নম্বর সংখ্যাটা হবে মধ্যক। 4 নম্বর সংখ্যা কোনটা, 3, 6, 9, 12, অর্থাৎ এখানে মধ্যক হচ্ছে 12। এরপরে গড় বের করা আমরা খুব ভালো করে জানি, স্বাভাবিক গড় আমরা কিভাবে বের করি, সবগুলো আমরা সংখ্যাকে আমরা যোগ করি, যোগ করে কি করি, যতটা সংখ্যা তত দিয়ে ভাগ দিই। এখানে সবগুলো সংখ্যাকে যোগ করলাম, যোগ করে দেখা গেল সবগুলো হচ্ছে মিল হচ্ছে 11টা সংখ্যা, ভাগ করলাম কত দিয়ে, 11 দিয়ে, অর্থাৎ 6/11, এটা হচ্ছে সংখ্যা, গড় বের হয়ে গেল। এরপরে 4 নম্বরে বালকের মোট ওজন এবং বালিকার মোট ওজন। এখানে খুব ভালো করে তোমরা প্রশ্ন খেয়াল করে দেখবে যে গড় হচ্ছে 52 কেজি, 30 জনের গড়, 30 জনের গড় 52, মানে কি একজনের হচ্ছে 52 কেজি, তো 30 জনের বের করতে হলে কি করতে হবে, বা 30 দিয়ে 52 কে গুণ দিতে হবে। বালিকার ক্ষেত্রে একই কথা, একজনের 40 কেজি, তাহলে 15 জনেরটা বের করতে হলে কি করতে হবে, 15 দিয়ে গুণ দিতে হবে। দুইটাকে আমরা গুণ দিলাম, 1560 আর 600, তাহলে শিক্ষার্থীদের গড় ওজন আমরা কি পেয়ে গেলাম, 1560 আর 600, আর ভাগ দিলাম কত দিয়ে, যতজন শিক্ষার্থী, অর্থাৎ 45 জন শিক্ষার্থীকে 45 দিয়ে ভাগ দিতে হবে। যদি 30 জন শিক্ষার্থী 30 দিয়ে ভাগ দিতে হতো। যাই হোক, এখানে 1560 আর 600 যোগ করলে 2160 হয়, 45 দিয়ে ভাগ দিলাম 48 কেজি, অর্থাৎ গড় ওজন হচ্ছে 48 কেজি প্রত্যেকের গড় ওজন। এখন বালক বালিকা একসাথে শিক্ষার্থীদের। এরপরে অংশে দেখো প্রচুর বের করতে হবে, 25, 25, 28, এই অঙ্কের মধ্যে 25,000 2 বার, 28,000 2 বার। আমরা খুব ভালো করে জানি যত বেশি বার যেটা আছে সেটা হচ্ছে প্রচুর। এখানে যেহেতু 2 বারের উপরে নেই এবং 2 বারে কি কি আছে, 25 আছে, 28 আছে, কাজে প্রচুর হবে দুইটা, 25 এবং 28। এরপরে আমরা চলে যাই সৃজনশীল প্রশ্ন 4-এ। এখানে পরিসংখ্যান বা তথ্য উপাত্ত থেকে প্রশ্ন করা হয়েছে। চলকের পরিচয় সহ মধ্যক নির্ণয়ের সূত্র লিখো। এটা আমরা সবাই জানি, মধ্যক নির্ণয় l + m/2 - f3 * h/fn। এখানে তোমাদের লেখা দেওয়া হয়েছে, দেখো ভালো করে, l সমান যে মধ্যক অবশ্যই, যে শ্রেণীতে মধ্যক অবশ্যই সেই শ্রেণীর নিম্নসীমা, n হচ্ছে মোট গণসংখ্যা, f হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, fc হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী ক্রমযোজিত অর্থাৎ যোজিত গণসংখ্যা, আর h টা হচ্ছে শ্রেণীব্যাপ্তি। এরপরে আমাদের কি করতে হবে, সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। ঠিক আছে, এখানে গড় আমার মতো হুবহু হতে কোনো কথা না, তবে আমার সারণীটা তোমরা ফলো করবে, এটা হচ্ছে কথা, কারণ নিয়মটা তো নিয়মই, তাই না। কথায় দেখো সারণী নির্ণয়ের যে গড় নির্ণয়ের যে সারণী সেটা দিয়ে দেওয়া হলো, শ্রেণী ব্যবধান তোমরা জানি, আর এখানে xi হচ্ছে মধ্যবিন্দু, fi হচ্ছে গণসংখ্যা, আর ui টা হচ্ছে ধাপ বিচ্যুতি সূত্র আমরা জানি, xi - a / h। এখানে এটা ধরে নিতে হয় যে কোনো একটা শ্রেণীতে গড় আছে। আমরা ধরে নিয়েছি 71 - a = 80, এই শ্রেণীতে আমরা গড় আছে, কারণে এই মধ্যবিন্দুকে আমরা কি ধরবো, a ধরে নেব। এখানে আমি সবগুলা সঠিকভাবে আমি বসিয়ে বের করেছি। এখানে একটা উদাহরণস্বরূপ বসাই, যেমন ধরো প্রথমটা 55.5, xi হচ্ছে 55.5, এ কত 75.5, 55.5 থেকে 75.5 বিয়োগ করলে কত হয়, -20 হয়। -20 কে যদি আমরা h দ্বারা ভাগ করি, এখানে h কত, h হচ্ছে এখানে 10, আমি এখানে লিখি না, কিন্তু h হচ্ছে এখানে 10। এই যদি এখানে 10 হয় তাহলে আমরা কি পাবো, যে -20 / 10 = -2, এই যে এখানে -2 বসে গেল, এইভাবে -1 -2 -1 0 1 2 বের হয়ে আসছে। এখানে আমাদের গণসংখ্যার যোগফল আমি 50 দেখিয়েছি। তারপরে ধাপ বিচ্যুতি, যে আমাদের ধাপ বিচ্যুতি গুণ গণসংখ্যার যেটা যোগফল ছিল সেটার যোগফল -4 বেরিয়েছে। এরপরে আমরা খুব ভালো করে জানি যে এখানে সংক্ষিপ্ত পদ্ধতি করে এখানে x বার হবে সমান a + summation of fi ui। এখানে fi ui উপরে ছিল,
আর এই সামের মানে এর যোগফল ছিল FIUI ডিভাইড বাই n ইনটু h, এর সমান 75.5 যেটা আমরা ধরেছিলাম, প্লাস FIUI এর মান -4 বেরিয়েছিল, n এর মান হচ্ছে 50, h এর মান হচ্ছে 10। তাহলে এখানে আমরা যদি যোগ বিয়োগ করি, যা আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা পাবো 74.7। তারপর গণসংখ্যা বহুভুজের জন্য আমাদের কি কি লাগবে? শ্রেণী ব্যবধান লাগবে, শ্রেণী মধ্যবিন্দু, গণসংখ্যা লাগবে। আমি এইভাবেই করছি, আয়তলে অঙ্কন করেও কিন্তু বহুভুজ করা যায়, আর সরাসরি বহুভুজও করা যায়। এটা সরাসরি বহুভুজের নিয়ম, আয়তলে অঙ্কন করে তোমরা বহুভুজ করে ফেলতে পারো, কোনো সমস্যা না। এখানে দেখো প্রথম শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যমান 45.5, এখানে শুরু 55, শুরু মানে শুরু বলতে কি এটা এই শ্রেণীর মধ্যবিন্দু, কিন্তু এই শ্রেণীর মধ্যমান আমাদের শুরু করতে হবে কোথা থেকে? আগের শ্রেণীর মধ্যমান থেকে, অর্থাৎ 51 এর আগের যে মধ্যমান, 51 এর আগের মধ্যমানে আমরা কোথায় যেতে হবে? এটা যদি 55.5 হয়, তাহলে ওইখানে যেতে হবে আমাদের 45.5। প্রত্যেকটা দেখো 10 করে ডিফারেন্স না? তাহলে এটা আগে সেটা শুরু কোথায়? এর 10 আগে, অর্থাৎ এটা যদি 55, এটা 45, শুরু হবে 45.5 থেকে, এবং শেষে 95 না, এর শেষ কোথায়? শেষ হচ্ছে 105.5। ছক্কাগুজি 100 বরাবর তোমরা যতটুকু ইচ্ছা ঘর করে করতে পারো, আর y অক্ষ বরাবর আমি এখানে এতটুকু ধরে করেছি, সেটাও তোমাদের উপর নিয়মটা জাস্ট তোমাদের দেখিয়ে দিলাম। আশা করি তোমরা নিজেরাই সেই সমাধান করে ফেলতে পারবে। ঠিক আছে, এই যে একটা বহুভুজের একটা নমুনা, এইভাবে সরাসরি তোমরা বহুভুজ অঙ্কন করতে পারবে, আবার আয়তলে অঙ্কন করে বহুভুজ নির্ণয় করতে পারো, সম্পূর্ণ তোমাদের উপর। আশা করছি তোমাদের এই ভিডিওটা তোমাদের এখন কাজে লাগবে। আর অবশ্যই তোমাদের আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। পরবর্তী ভিডিওগুলো যাতে আসলে তোমরা অন্তত নোটিফিকেশনটা পাবো, তার জন্য অবশ্যই বেল বাটন প্রেস করবে। আর এই যে চ্যানেলে শুধুমাত্র যে আমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হবে তা না, এই চ্যানেলে নবম দশম শ্রেণীর বা অষ্টম শ্রেণীর অর্থাৎ জিএসসি এসএসসি, পরবর্তীতে আমাদের পিএসসি নিয়েও আমাদের অনেক পরিকল্পনা আছে। আমাদের সাথেই থাকো, আশা করি তোমাদের ছোট ভাই বোনদের কাজে লাগবে। তাহলে শিক্ষার্থীরা আজকে এটুকুই থাকুক, ভালো থেকো, ধন্যবাদ।